জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি তোমাদের বলেছি সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা ক্লাস করাবো এবং পূর্ববর্তী বছরগুলোতে ভূগোলের শিক্ষক নিয়োগের জন্য যে প্রশ্নগুলো এসেছে সেগুলো উত্তর সহ ব্যাখ্যা করব। এর আগের ক্লাসে এই প্রশ্নটায় আছে 90টা কোশ্চেন। এই ক্লাসে তো আলোচনা করব এই যে প্রশ্নপত্রটা দেখছো এখানে 90টা প্রশ্ন আছে। এই 90টা প্রশ্নের মধ্যে 24টা আমরা করেছি এর আগে, শুধু উত্তর নয় ব্যাখ্যা সহ আলোচনা করেছি। আজকে বাকি 25টা করব এবং পরের ক্লাসে আরো যে প্রশ্নগুলো বাকি থাকবে সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন আমাদের আছে যে রেড কালার ওয়ার্ক কর্মী কাদের বোঝানো হয়। 25 নম্বর প্রশ্ন, রেড কলার কর্মী বলতে কাদের বোঝানো হয়। অর্থাৎ রেড কলার কর্মী যারা প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করে, যেমন হতে পারে মৎস্যজীবী, যেমন হতে পারে বনভূমি থেকে কেউ কাঠ সংগ্রহ করছে, মধু সংগ্রহ করছে, এদেরকে বলা হয় রেড কলার কর্মী। অর্থাৎ একজন কৃষকও রেড কলার কর্মী বলা হয়। ঠিক আছে, তাই এখানে উত্তর হবে অপশন এ। আরো কালার আছে। প্রথম স্তরের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বলা হয় রেড। দ্বিতীয় স্তরের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বলা হয়, দ্বিতীয় স্তর মানে কি, দ্বিতীয় স্তর মানে বলা হয় শিল্প কলকারখানার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোন কাজের সঙ্গে যুক্ত, কোন কালারের সঙ্গে যুক্ত বলবো ব্লু কালার ওয়ার্কার, অর্থাৎ নীল পোশাকের শ্রমিক। তৃতীয় স্তরের কাজ বলতে বোঝায় যে সেবা, যে কোনো সেবা, শিক্ষক, ডাক্তার, নার্স, এরা যে সেবা প্রদান করছে মানুষকে, তাদের যে কাজ সেটাকে বলা হয় সাদা পোশাক, তাদেরকে বলা হয় পিঙ্ক কালার ওয়ার্কার, অর্থাৎ গোলাপি পোশাকের কর্মী। আর চতুর্থ স্তরের কাজের সঙ্গে যুক্ত যেমন টেলিকম সার্ভিস, ইন্টারনেট, সংবাদপত্র, মিডিয়া, এই চতুর্থ স্তরের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলো হোয়াইট কালার ওয়ার্কার। আর পঞ্চম স্তরের কাজের সঙ্গে যুক্ত যাদেরকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক, গবেষণা, পলিসি মেকার, এদেরকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধির ভান্ডার, এরা ঠান্ডা ঘরে বসে যে কোনো সিদ্ধান্ত নেয়, তাই এদেরকে বলা হয় গোল্ড কালার ওয়ার্কার। ঠিক আছে, গোল্ড কালার ওয়ার্কার, এদেরকে থিঙ্ক ট্যাঙ্কও বলা হয়, থিঙ্ক ট্যাঙ্ক, কারণ এদের বুদ্ধির ভান্ডার। আবার যারা গৃহ বা অর্থাৎ বাড়ি দেখাশোনা বা বাড়ির সমস্ত কাজকর্ম করে, ঠিক আছে, বাড়িকে গুছিয়ে রাখে, তাদেরও এই পঞ্চম স্তরের কাজের সঙ্গে অ্যাড করা যেতে পারে। অর্থাৎ গৃহকর্ম যেটা বোঝায় সেটাও পঞ্চম স্তরের কাজের সঙ্গে যুক্ত, যারা গৃহকর্মের সঙ্গে যুক্ত তারাও পঞ্চম স্তরের কাজের সঙ্গে যুক্ত, এটা মাথায় রাখবে। ঠিক আছে, গৃহকর্ম পঞ্চম স্তরের কাজ, গৃহকর্ম বলা হবে, গৃহকর্ম। ঠিক আছে, বেশ। এরপরে 26 নম্বর প্রশ্ন দিয়েছে যে 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার ঘনত্বের বিচারে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রম অনুসারে সাজাও। এখানে জনঘনত্ব রাজ্যের মধ্যে সব থেকে বেশি বিহারে, তারপরে পশ্চিমবঙ্গে, তারপরে কেরালা, তারপরে উত্তরপ্রদেশ, এই কটা হলো রাজ্য। অর্থাৎ সব থেকে কম ঘনত্বপূর্ণ রাজ্যের নাম মনে রাখবে অরুণাচল প্রদেশ। সব থেকে কম ঘনত্বপূর্ণ রাজ্যের নাম মনে রাখবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। বেশ, এরপরে মনে রাখবে কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে দিল্লি সব থেকে জনঘনত্বপূর্ণ অঞ্চল। ঠিক আছে, দিল্লি সব থেকে জনঘনত্বপূর্ণ অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল মানে ইউনিয়ন টেরিটরিজ এর মধ্যে দিল্লি। ঠিক আছে, আর সব থেকে কম জনঘনত্বপূর্ণ অঞ্চল যদি বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে, তখন সেটি হবে, আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মনে রাখবে দিল্লি হয়ে গেল সব থেকে বেশি, আর লাক্ষাদ্বীপ সব থেকে কম জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। এরপরে 27 নম্বর প্রশ্ন বলেছে মানব অভিবাসনে ইন্টারভেনিং অপরচুনিটিস আইন প্রদান করেছিলেন। অর্থাৎ এটা একটা কি, যে পরিব্রাজন সম্পর্কিত একটা ল, তো পরিব্রাজন সম্পর্কিত একটা তথ্য বলছি ল, এই তথ্য এই ল দিয়েছিল এখানে স্টফার। এই পরিব্রাজন সম্পর্কে ইন্টারভেনিং অপরচুনিটিস আইন প্রদান বা ল দিয়েছিল, যেখানে মানুষ বেশি সুবিধা দেখবে সেইখানে মানুষ চলে যাবে। এইখানে লি কি ধরনের দিয়েছিল, রেভেনস্টাইন কি ধরনের দিয়েছিল পরিব্রাজন সম্পর্কিত, সেটা শুনে নাও। এখানে লি দিয়েছিল পুশ এবং পুল মডেল, পুশ অ্যান্ড পুল মডেল।
অর্থাৎ যেখানে মানুষ সুযোগ সুবিধা কম পাবে সেখান থেকে মানুষ চলে যাবে, যেটাকে বলা হয় পুশ। আর পুল অর্থাৎ যেখানে মানুষ সুযোগ সুবিধা বেশি পাবে এরকম ভাবে সেখানে মানুষ চলে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ পুশ মানে কোনগুলো হবে? পুশ মানে এখানে হবে পোভার্টি অর্থাৎ গরিবী, তারপর সামাজিক বিপর্যয়, অসামাজিক কাজকর্ম, এগুলো যুদ্ধ, এগুলো মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাধ্য করবে। ঠিক আছে, আর পুল মানে কি বোঝায়? যে ভালো জব অপরচুনিটি, ঠিক আছে, সেফটি, ওর জন্য লি এই দুটো বিষয়কে গুরুত্ব দিয়েছে পরিব্রাজনের জন্য, পুশ এবং পুল ফ্যাক্টর। ঠিক আছে, বোঝা গেছে? আর রেভেনস্টাইন কি বলেছে? রেভেনস্টাইন বলেছে মানুষের সব থেকে কাছের যে জায়গা, সব থেকে শর্ট ডিস্টেন্সের যে জায়গা সেইখানেই মানুষ পরিব্রাজন করে। অর্থাৎ শর্ট ডিস্টেন্সে প্রথমে কোনো একটা ছোট শহরে যাবে, তারপরে বিগার সিটিতে যাবে, তারপরে মেট্রোপলিটন সেন্টারে যাবে। রেভেনস্টাইন এরকম দিয়েছে, মনে রাখবে শর্ট ডিস্টেন্স মনে রাখবে। তার প্রথমে কোনো একটা ব্যক্তি যাবে নিয়ার বাই টাউন, তারপরে কোথায় যাবে? তারপরে যাবে বিগার সিটিতে, বিগার সিটি, তারপরে যাবে মেট্রোপলিটন সিটি। অর্থাৎ সব থেকে কাছে যেটা প্রথমে টাউন পাবে সেখানে যাবে, তারপরে বিগার সিটিতে, তারপরে মেট্রোপলিটন সিটিতে যাবে। অর্থাৎ এটা কি একটা স্টেপ মাইগ্রেশন, অর্থাৎ ধাপে ধাপে বড় সিটিতে গমন করবেন। ঠিক আছে, বোঝা গেছে? বেশ। আর টোডেরও কি বলেছে? এক্সপেক্টেড ইনকাম ডিফারেন্সের জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এক্সপেক্টেড ইনকাম ডিফারেন্সের জন্য, ঠিক আছে, যেখানে ইনকাম ভালো পাবে, ঠিক আছে, প্রবাবিলিটিস বেশি হবে জবের, সেইখানেই মানুষ যাবে। ঠিক আছে, প্রবাবিলিটি বেশি হবে জব পাওয়ার জন্য, সেখানেই মানুষ যাবে। এইটাই হলো টোডেরোস মডেল। ঠিক আছে, আমি যখন পরিব্রাজন সম্পর্কে আলোচনা করব, পরিব্রাজনের তত্ত্ব সম্পর্কে আলোচনা করব, তখন আরো ডিটেল বলবো। বোঝা গেছে? মানুষ, টোডেরো বলেছে মানুষ রুরাল থেকে অর্থাৎ গ্রাম থেকে শহরে যায়, এক্সপেক্টেড ইনকাম বেশি হবে সেই কারণে। ঠিক আছে, জব পাবে সেই কারণে। বেশ। 28 নম্বর বলছে ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব অনুসারে জাতিগত আত্মহত্যা বলতে কি বোঝায়? জাতিগত আত্মহত্যা বলতে বোঝায় যখন কোন একটা ডেমোগ্রাফিক ট্রানজিশনের যে পর্যায়ে জন্মহার একেবারে কমে যায় আর মৃত্যুহার বেড়ে যায়, তখন সেটাকে বলা হয় জাতিগত আত্মহত্যা। ডেমোগ্রাফিক ট্রানজিশনে প্রথম পর্যায়ে উচ্চ জন্মহার আর উচ্চ মৃত্যুহার হয়। ঠিক আছে, তারপরে দ্বিতীয় পর্যায়ে কি হয়? জন্মহারটা বাড়তেই থাকে, কিন্তু মৃত্যুহারটা চিকিৎসাবিদ্যা উন্নতির জন্য কিছুটা কমে। আর তারপরে কম জন্মহার কম মৃত্যুহার হয় এখানে তৃতীয় পর্যায়ে। ঠিক আছে, আর কম জন্মহার উচ্চ মৃত্যুহার হয় চতুর্থ পর্যায়ে। বোঝা গেছে? তাই এখানে সব থেকে জনসংখ্যা বাড়বে ডেমোগ্রাফিক ট্রানজিশনে সেকেন্ড পর্যায়ে। ঠিক আছে, জনসংখ্যা প্রায় একই থাকবে তৃতীয় পর্যায়ে, আর জনসংখ্যা ধীরে ধীরে একেবারে কমতে শুরু করবে চতুর্থ পর্যায়ে। এরপরে আমি এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল দিয়েছিল ওয়ারেন থমসন ডেমোগ্রাফিক ট্রানজিশনের মডেল দিয়েছিলেন। বেশ। 29 ধান উৎপাদনের নিরিখে নিচে রাজ্যগুলিকে বড় থেকে ছোট হিসাবে সাজান। এটা বলেছে প্রশ্নের, আমাদের উত্তর কি হবে? এখানে রাজ্যগুলোকে যদি পরপর সাজানো হয় তাহলে উত্তর হবে এখানে বি, অর্থাৎ প্রথমে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, তারপরে বিহারে, তারপর উড়িষ্যাতে, তারপরে গুজরাটে। পশ্চিমবঙ্গ প্রথম, বিহার 2, উড়িষ্যা 3, গুজরাট 4। মনে রাখবে ধান গবেষণাগার আছে আমাদের উড়িষ্যার কটকে, অর্থাৎ কেন্দ্রীয় ধান গবেষণাগার আছে মনে রাখবে উড়িষ্যার কটকে। আর
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ আছে হায়দ্রাবাদে, অন্ধ্রপ্রদেশে, হায়দ্রাবাদ আছে তেলেঙ্গানাতে। যেটা বললাম কি যে আমাদের কি আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ হায়দ্রাবাদ। আর ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আছে কোথায়, দিল্লিতে। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে উড়িষ্যার কটকে। ICAR আছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ। আমি একবার লিখে দিই এখানে, ICAR দিল্লি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ICAR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ, এটা হলো IIRR, এটা আছে তেলেঙ্গানা হায়দ্রাবাদে। আর সেন্ট্রাল CRRI সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে কটক, উড়িষ্যাতে, উড়িষ্যার কটকে। বেশ, এরপরে আমরা 30 নম্বর প্রশ্নে যাব। শবর উপজাতি প্রধানত দেখা যায় কোথায়, এটার উত্তর হবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। 31 প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন ভারতকে কতগুলি কৃষি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে, এখানে উত্তর হবে 15টি কৃষি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে। ঠিক আছে, 32, অন্ধ্রপ্রদেশে বোরা গুহা যেটির উদাহরণ, অন্ধ্রপ্রদেশে বোরা গুহা মনে রাখবে কাস্ট অঞ্চলে ভূমিরূপ। ঠিক আছে, কাস্ট অঞ্চলে ভূমিরূপ অর্থাৎ চুনাপাথর এখানে বেশি, চুনাপাথর প্লাস ভৌমজল একসঙ্গে কার্য করে, অর্থাৎ এখানে কোন আবহবিকার হয়, কার্বনেশন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড প্লাস H2O বিক্রিয়া করে এখানে এই ভূমিরূপগুলো তৈরি করে। এই কাস্ট ভূমিরূপ মনে রাখবে চুনাপাথরযুক্ত অঞ্চলে হবে, আর কার্বনেশন দ্বারাই এটা হবে। ভারতের আর কোথায় আছে, মৌসিনরাম চেরাপুঞ্জিতে আছে। ঠিক আছে, মৌসিনরাম চেরাপুঞ্জিতে আছে, শুনে নেবে। তারপরে আছে যে উত্তরাখণ্ডের তপকেশ্বর, আমি লিখে দিই এখানে, এক হবে মৌসিনরাম চেরাপুঞ্জি, মৌসিনরাম আছে এই কাস্ট অঞ্চলের কাস্ট গুহা। তারপর আছে তপকেশ্বর, উত্তরাখণ্ডের তপকেশ্বর। আর 3 নম্বর মনে রাখবে পশ্চিমবঙ্গের মহাকাল, WB পশ্চিমবঙ্গের মহাকাল। ঠিক আছে, আর সব থেকে পৃথিবীর বৃহত্তম, যদি বৃহত্তম বলে কাস্ট অঞ্চল, সেটা কোথায় আছে মনে রাখবে, ওয়ার্ল্ড লার্জেস্ট কাস্ট হবে সাউথ চায়না কাস্ট, সাউথ চায়না কাস্ট। এটা প্রায় 5 লক্ষ স্কয়ার কিলোমিটার জুড়ে আছে, 5 লাখ স্কয়ার কিলোমিটার। ঠিক আছে, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও পরিচিত। বেশ, এরপরে আছে 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন এখানে দিয়েছে যে 1:50,000 স্কেলে মানচিত্রে এতে রাস্তা 10 সেমি হিসাবে পরিমাপ করা হয়। ঠিক আছে, স্কেল 1:50,000 মানচিত্রে বিতে রাস্তা বি 10 সেমি পরিমাপ করা হয়, এবং 1:500 স্কেলে মানচিত্রে সিতে সি 10 সেমি হিসাবে পরিমাপ করা হয়। এখন তিনটি রাস্তার ভূমির দূরত্বের ক্ষেত্রে সঠিক সম্পর্কটি কিরূপ,
এইখানে মনে রাখবে আমি তোমাদের স্কেল করাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে পারো, স্কেলের ভিডিও আমি করেছি। আরএফ বলতে কি বোঝায়, এখানে আরএফ আরএফ দেয়া আছে 1:5000, কোথায় দিয়েছে, এতে। আর বিতে কি দিয়েছে, আরএফ এতে আরএফ দিয়েছে 1:5000, বিতে আরএফ দিয়েছে 1:50,000, আর সিতে আরএফ দিয়েছে 1:500। আর প্রত্যেকটাতেই 10 সেমি করে মেপেছে, 10 সেমি করে মেপেছে প্রত্যেকটা ম্যাপে, 10 সেমি মাপ প্রত্যেকটা ম্যাপে। তবে এবার কার দূরত্বটা সব থেকে বেশি হবে, এখানে মনে রাখবে যে এই ভ্যালুটা, এই যে 1, এটা হলো ভূমিভাগের দূরত্ব না, এটা হলো মানচিত্রের দূরত্ব। এটা হলো 1 সেমি, আর ভূমিভাগে কত, 5000 সেমি। মানচিত্রে 1 সেমি, ভূমিভাগে 50,000 সেমি। মানচিত্রে 1 সেমি, ভূমিভাগে 500 সেমি। তবে এখানে যদি আমি বিতে মাপি 10 সেমি, সব থেকে ভূমিভাগে বেশি দূরত্ব দেখাবে, তাই না, ভূমিভাগে সব থেকে বেশি দূরত্ব দেখাবে। তাই এখানে কোন অপশন দুটো হবেই না, সি আর এ হবেই না, যেটাই প্রথমে বি থেকে শুরু, অর্থাৎ বি। 1 সেমিতে কত দেখাচ্ছে, 1 সেমি মানচিত্রে বি দেখাচ্ছে 0.5 কিমি, ঠিক আছে, 0.5 কিমি। তার কারণ কি, আমরা জানি যে 1 লাখ সেমি সমান 1 কিমি। তাহলে এখানে 50,000 সেমি আছে, তাই 0.5 কিমি, তাই বি হবে আগে। তারপরে দিচ্ছে 5,000, তবে 5,000 তো বেশি, 500 থেকে তো 5,000 বেশি, তাই এখানে কোনটা হবে, বি হবে প্রথমে, তারপরে কত কি হবে, সি। বি হবে, তারপরে হবে এ, তাই এখানে বির পরে এ আছে, তাই উত্তর হবে কি, সি উত্তর হবে। ঠিক আছে, সি উত্তর হবে। বি 1 সেমিতে নির্দেশ করছে 0.5 কিমি, ঠিক আছে, এ নির্দেশ করছে বেশি, বোঝা গেছে, আর সি সব থেকে কম নির্দেশ করছে। বেশ, এটা অপশন সি হবে। 34, ড্যাশ বৈচিত্র্য বলতে বোঝায় স্থানীয় বৈচিত্র্য এবং আঞ্চলিক বৈচিত্র্যের অনুপাত। মনে রাখবে বিটা বৈচিত্র্য, বিটা, আলফা, বিটা, গামা, এই বৈচিত্র্যটা তোমরা মনে রাখবে এইভাবে। যখন সমগ্র অঞ্চলের বৈচিত্র্য বোঝানো হয়, যখন সমগ্র কোন একটা অঞ্চলের বৈচিত্র্য বোঝাবে, সমগ্র অঞ্চলের জীববৈচিত্র্য যখন বোঝাবে, তখন তাকে বলা হয় গামা বৈচিত্র্য। আর কোন একটা অঞ্চলের যে কোন একটা অঞ্চলে যে আলাদা আলাদা বাসস্থান আছে, ঠিক আছে, কোন একটা অঞ্চলের যে আলাদা আলাদা বাসস্থান আছে, সেখানে যে জীববৈচিত্র্য বোঝানো হবে তাকে বলা হয় বিটা, আলাদা আলাদা বাসস্থান। আলাদা আলাদা বাসস্থানে যে জীববৈচিত্র্য আছে তাকে বলা হয় বিটা বৈচিত্র্য। আর আলফা বৈচিত্র্য মানে কি, আলফা বৈচিত্র্য বলতে বোঝায় যে একটা বাসস্থানে যে বিভিন্ন ধরনের জীব প্রজাতি আছে, একটি বাসস্থানে জীব বৈচিত্র্য, ঠিক আছে, একটি বাসস্থানের জীব বৈচিত্র্যকে বলা হয় আলফা, সমগ্র অঞ্চলের জীব বৈচিত্র্যকে বলা হয় গামা, আর বিটা বৈচিত্র্য হলো আলাদা আলাদা বাসস্থানে যে জীব বৈচিত্র্য পাওয়া যায় তাকে বলা হয় বিটা। আর আলফা আর গামা গামার যে রেশিও বা অনুপাত, তাকেই বলা হয় কি, তাকেই বলা হয় বিটা বৈচিত্র্য। ঠিক আছে, আলফা আর গামার অনুপাত, আলফা এবং গামার অনুপাতকে বলা হয় আলফা অনুপাত গামা, অনুপাতকে কি বলা হয়, এইটা লিখবে, গামা ভাজিত বা রেশিও, অনুপাত আর ভাগ একই, গামা প্লাস গামা আর আলফাকে বলা হয়
বিটা, ঠিক আছে। আর গামা বলতে কি বোঝায়? গামা জীববৈচিত্র্য বোঝায় যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটাকে যোগ করলে, সরি প্যান নয়, গামা বৈচিত্র্য হবে। গামা মানে সমগ্র অঞ্চলের জীববৈচিত্র্য, ঠিক আছে। জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? জীববৈচিত্র্য বলতে বোঝায় কোন একটা অঞ্চলে যখন প্রচুর পরিমাণে বসতি স্থাপন করা আছে বিভিন্ন প্রজাতির জীব, তখন সেটাকে বলা হয় কি জীববৈচিত্র্য। তাই গামা অনুপাত আলফা হলো বিটা, আলফা প্লাস বিটাকে গামা বলা হয়, ঠিক আছে। সমগ্র অঞ্চলের জীববৈচিত্র্যকে বলা হয় গামা। আলাদা আলাদা বাসস্থানে, একটা সমগ্র অঞ্চলে আলাদা আলাদা যে বাসস্থান আছে, অর্থাৎ আলাদা আলাদা যে বাস্তুতন্ত্র আছে, সেইটা বৈচিত্র্যকে বলা হয় বিটা। আর আলফা হলো একটি বাসস্থানে জীববৈচিত্র্যকে বলা হয় আলফা। বেশ, এরপরে 38, নিচের কোনটি পৃথিবীর ভূত্বকের উপাদানগুলির অধক্রম অনুযায়ী সঠিকভাবে সজ্জিত? ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডার বলেছে। অধক্রম মানে কি বোঝায়? যে সব থেকে কম থেকে বেশি, সরি কম থেকে বেশি নয়, বেশি থেকে কম। ডিসেন্ডিং মানে কি? বেশি থেকে কম। তাহলে বেশি কোনটা আছে আমাদের পৃথিবীতে, সেটা অনুযায়ী করতে হবে। ভূত্বকে সব থেকে বেশি আছে তো অক্সিজেন, অক্সিজেন সব থেকে বেশি আছে, ঠিক আছে। তারপরে আছে অ্যালুমিনিয়াম, তারপরে লোহা, তারপরে ক্যালসিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। তাই উত্তর হবে এখানে কি ডি। 37, নিচের, এইখান থেকে করি, উল্টো হয়ে গেছে। একটি রৈখিক সমীকরণে, এখানে বি মানে কি? বি কি নির্দেশ করে? এখানে বি এখানে নির্দেশ করে, মনে রাখবে, রেখার ঢাল। বি এখানে নির্দেশ করে রেখার ঢাল, ঠিক আছে। 36 কি হবে? কোড 1, 2 এবং 3 সহ নিম্নলিখিত চিত্রটি দেখুন এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে মনে রাখবে এইটা, এই যে 1 নম্বর, এটা একটা কি এজ সেক্স পিরামিড, এটা একটা কি এজ সেক্স পিরামিড, এই বয়স লিঙ্গ পিরামিড। এটা দেখে তোমাকে নির্ধারণ করতে হবে এর বৈশিষ্ট্য। অর্থাৎ প্রথম শ্রেণীর যে পিরামিডটা দিয়েছে, এটা কি অনুন্নত দেশের পিরামিড, এটা নিচের দিকটা প্রশস্ত, ঠিক আছে, নিচের দিকটা প্রশস্ত, এর নিচের দিকটা প্রশস্ত আর ভূমি ওপরের দিকটা অপ্রশস্ত। তাই এটা কি? এটা হবে প্রথম। একেরটা হবে বিস্তৃত পিরামিড। 2 এর পিরামিডে জনসংখ্যা প্রায় স্থির, কমছেও না বাড়ছেও না তেমন, তাই এটা স্থির পিরামিড, ঠিক আছে। আর 3এরটা কি হবে? দেখো নিচের দিকটা জনসংখ্যা কমছে, তাই নিচের দিকটা সংকীর্ণ, তাই এটা কি হবে? সংকীর্ণ পিরামিড, তাই এটা এ উত্তর হবে, ঠিক আছে। 37, নিচের কোন শিলাটি পৃথিবীর মহাদেশীয় ভূত্বকের 50% বেশি অংশ জুড়ে রয়েছে? নিচের আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা পৃথিবীর 50% বেশি অংশ জুড়ে রয়েছে আগ্নেয় এবং রূপান্তরিত শিলা। তবে আগ্নেয় রূপান্তরিত শিলা হয়ে গেল, এটা তো আগেই করলাম। এরপরে আমরা করব 44, নিম্নলিখিত কোন ধরনের নদী প্রবাহতে সাধারণত বদ্বীপ গঠিত হয়? এখানে মনে রাখবে, এখানে বদ্বীপ তৈরি হয় হাইপোপিকনাল এই প্রবাহে। হাইপোপিকনাল প্রবাহ বলতে কি বোঝায়? যে নদীর জল কম লবণ, নদীর জল লবণতা কম সমুদ্র তুলনায়, এটাকে বলা হয় হাইপোপিকেনাল, ঠিক আছে, বোঝা গিয়েছে। আর হোমোপিকেনালে কি হয়? হোমোপিকেনালে কি হয়? নদী লবণতা হ্রদ বা সমুদ্রের মোহনার লবণতা সমান হয়, তাকে বলা হয় হোমোপিকেনাল। আর হাইপারপিকেনাল বলতে কি বোঝায়? যে নদীর জলের ঘনত্ব মোহনার, হ্রদের বা সমুদ্রের জলের ঘনত্বের চেয়ে যখন বেশি হয়, ঠিক আছে। হাইপারপিকেনাল বলতে কি বোঝায়? যে নদীর
লবণতা বা ঘনত্ব বেশি সমুদ্র মোহনার তুলনায়, সমুদ্রের মোহনার তুলনায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে রাখবে। হাইপোপিকেনাল হলো যে এই যে এটা উত্তর। হাইপোপিকেনাল বলতে বোঝায় যে নদীর জল লবণতা কম সমুদ্রের তুলনায়, এই নদীতেই সব থেকে বেশি বদ্বীপ তৈরি হয় এইরকম পরিস্থিতিতে। আর হোমোপিকেনাল বলতে কি বোঝায়, নদী বা হ্রদ বা সমুদ্রের মোহনার যে নদী, হ্রদ, সমুদ্র মোহনায় যে জল, তার ঘনত্ব এবং লবণতা যখন সমান হবে তখন তাকে বলা হয় হোমোপিকেনাল। ঠিক আছে। আর হাইপার পিকেনাল কখন বলবো? হাইপার পিকেনাল তখনই বলবো যখন নদীর লবণতা ঘনত্ব সমুদ্রের মোহনার তুলনায় বেশি হয়। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা সাধারণত দেখা যায় না। ঠিক আছে, এই পরিস্থিতিটা সাধারণত দেখা যায় না। ঠিক আছে। এবার ৪৫-এর প্রশ্ন দেখবে। জলনির্গম প্রণালী দিয়েছে আর একটা গঠিত অঞ্চল দিয়েছে। আমি তোমাদের জলনির্গম প্রণালী সম্পর্কে ভিডিও করেছি, তোমরা দেখতে পারো। কেন্দ্রমুখী, যেখানে নদী গুলো একটা কেন্দ্রে এসে পৌঁছাবে, এরকম একটা অবনত অংশ। সমস্ত নদী যখন একটা কেন্দ্রে এসে জমা হবে তখন তাকে বলা হবে কি? কেন্দ্রমুখী। ঠিক আছে, কেন্দ্রমুখী। আর যখন কেন্দ্র থেকে দূরের দিকে চলে যাবে, এরকম একটা উঁচু জায়গা, তখন আর কেন্দ্রের দিকে আসবে না, জল সব নিচের দিকে নেমে যাবে। এটাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী। ঠিক আছে, তাই কেন্দ্র বহির্মুখী কোথায় হবে? কেন্দ্র বহির্মুখী হবে এই আগ্নেয় পাহাড়ে। ঠিক আছে। আর কেন্দ্রমুখী কোথায় হবে? নিম্নমুখী, অর্থাৎ কাছাকাছি আসবে। অর্থাৎ আমি এখানে একটা আঁকছি, দেখে নাও, ভালো করে মনে থাকবে। এরকম একটা নিচু জায়গা, এটা নিচু, এইখানে যখন নদী চারপাশ থেকে আসবে তখন সেটাকে বলা হয় কেন্দ্রমুখী। এটা কেন্দ্রমুখী। আর এরকম যদি উঁচু জায়গা থাকে তখন নদী কি হয়? কেন্দ্র থেকে দূরের দিকে সরে যায়। এই যে উঁচু জায়গা, এখান থেকে নদী দূরের দিকে ছড়িয়ে যাবে। এটাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী। বহির্মুখী, এটা হলো কেন্দ্র বহির্মুখী। ঠিক আছে। আর বৃক্ষরূপী তৈরি হয়, মনে রাখবে, আগের দিনই পড়িয়েছি। বৃক্ষরূপী তৈরি হয় সমসত্ব শিলায়, যেখানে সমানধর্মী শিলা আছে। অর্থাৎ বৃক্ষরূপী জলনির্গম প্রণালী ভূগঠন দ্বারা নিয়ন্ত্রণ হয় না। ভূগঠন দ্বারা নিয়ন্ত্রণ হয় না। ঠিক আছে, ভূগঠন দ্বারা নিয়ন্ত্রণ হয় না। ঠিক আছে। আর সমান্তরাল কি হবে? যথেষ্ট ঢালু অঞ্চলে, অর্থাৎ এইরকম একটা ঢালু অঞ্চল, এই ঢালু অঞ্চলে নদীর জল একবারে, নদীর জল, সব নদী কি হবে? নিচের দিকে নামতে থাকবে, এই বরাবর নিচের দিকে নামবে। এটাকে বলা হয় কি? সমান্তরাল জলনির্গম প্রণালী। যদি কোনো ডাউট থাকে আমার প্লে লিস্টে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তবে উত্তর কোনটা হবে? উত্তর আমরা করেই নিলাম। ঠিক আছে, উত্তর হবে বীর। এখানে এর 4, ঠিক আছে। তারপর বৃক্ষরূপী বীর 1, এটা ঠিক আছে। সমান্তরাল সির 2, এটা ঠিক আছে। কেন্দ্রমুখী 3, তবে উত্তর হবে কি? বি। ঠিক আছে, বেশ। 44, নিম্নলিখিত মহাসাগরগুলির মধ্যে কোন মহাসাগরের সবচেয়ে প্রশস্ত মহীসোপান রয়েছে? মনে রাখবে, সব থেকে প্রশস্ত মহীসোপান আছে আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, আটলান্টিক মহাসাগরে সব থেকে প্রশস্ত মহীসোপান। আর সব থেকে কম মহীসোপান আছে প্রশান্ত মহাসাগরে, এটা কম মহীসোপান আছে। আর এটা সব থেকে প্রশস্ত মহীসোপান আছে। ঠিক আছে। 47, নিচের কোনটি ক্যালসিয়াম কার্বনেটের ঘনত্ব অনুযায়ী অধঃক্রম সামুদ্রিক অবক্ষেপের সঠিক সজ্জাকে নির্দেশ করে? এর উত্তর হবে ডি, টেরাপড সিন্ধুকর্দ সব থেকে বেশি। ঠিক আছে,
তারপরে নীল কাদা, তারপরে লাল কাদা, তারপর রেডিওলারিয়ান সিন্ধুকর্দ। বেশ, এরপরে আমরা পড়ব এখানে আমার স্ক্যান করতে ভুল হয়ে গেছে, 47-এর পরে 53 দেখো, এখানে কিছু প্রশ্ন মিস্টেক হয়ে গেছে। বেশ, 53 প্রশ্নটা দেখো, স্ক্যান করতে ভুল হয়ে গেছে। পৃথিবীর বার্ষিক বৃষ্টিতে নিচের কোন মেঘের অবদান সবচেয়ে বেশি? মনে রাখবে কিউমুলোনিম্বাস মেঘ সব থেকে পৃথিবীতে বেশি বৃষ্টি হয়। এটা সব থেকে আমাদের বেশি বৃষ্টি হয় কিউমুলোনিম্বাস মেঘ থেকে গ্রীষ্মকালে। ঠিক আছে, আর সারা পৃথিবীতে কিউমুলোনিম্বাস মেঘ থেকে সব থেকে বেশি বৃষ্টি হয় আমাদের এখানে হয় গ্রীষ্মকালে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই হয়। ঠিক আছে, আর নিম্ব স্ট্যাটাস আমাদের বর্ষাকালে একটানা বৃষ্টির পূর্বাভাস দেয়। একটানা বৃষ্টির পূর্বাভাস যদি বলে তবে নিম্ব স্ট্যাটাস। আর সারা পৃথিবীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, অর্থাৎ এই যে এই কিউমুলোনিম্বাস মেঘ কি হয়, কিউমুলোনিম্বাস মেঘ হলো একটা উলম্ব মেঘ। উলম্ব মেঘ কেমন? এইরকম উলম্ব মেঘ। ঠিক আছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়, পুরো। ঠিক আছে, তাই এটা থান্ডার ক্লাউডও বলা হয়। থান্ডার অ্যান্ড লাইটনিং এই মেঘ থেকে হয়। এটা একটা কি উলম্ব মেঘ, তাই একে উলম্ব ভাবে তৈরি হয়, তাই একে ভার্টিক্যাল বা উলম্ব মেঘ বলে। ঠিক আছে, বেশ, এটা হবে উত্তর কিউমুলোনিম্বাস। থান্ডার অ্যান্ড লাইটনিং এখানে হবে। আর আমাদের সব থেকে কিউমুলোনিম্বাস মেঘ থেকে কখন বৃষ্টি হয়? গ্রীষ্মকালে, সামার সিজনে এরকম হয়। কিউমুলোনিম্বাস মেঘ থেকে বৃষ্টি হতে গেলে পরিচলন পদ্ধতিতে বায়ু ওপরে উঠতে হবে। পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠলে তবেই কিউমুলোনিম্বাস মেঘ থেকে বৃষ্টি হবে। ঠিক আছে, তারপরে 54, মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কে কে ধারণা দিয়েছিলেন? মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছিলেন আল মাসুদি একজন আরব দার্শনিক, তিনি মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। 55, নিম্নলিখিত বলগুলির মধ্যে কোনটি বায়ুকে নিম্নচাপের কেন্দ্রে পৌঁছাতে দেয় না? এটা হবে উত্তর কেন্দ্র বহির্মুখী বল। 56, আইসিআর এর সম্পূর্ণ নাম মনে রাখবে। আইসিআর এর সদর দপ্তর আছে দিল্লিতে আছে এর সদর দপ্তর। এর সম্পূর্ণ নাম হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এর কতগুলো মৃত্তিকাতে ভাগ করছে ভারতকে? 8টি মৃত্তিকাতে ভাগ করেছে। ঠিক আছে, এখানে 57, নিচের কোন ধরনের মৃত্তিকাতে সর্বোচ্চ ফসফরাস ধারণ ক্ষমতা রয়েছে? ফসফরাস সর্বোচ্চ ধারণ ক্ষমতা রয়েছে লাল মাটিতে। ঠিক আছে, উত্তর হবে লাল মাটি। কৃষ্ণ মৃত্তিকাকে ব্ল্যাক কটন সয়েল বলা হয়। আর কৃষ্ণ মৃত্তিকাতে সব থেকে বেশি কার্পাস চাষ ভালো হয় বলে ব্ল্যাক কটন সয়েল বলা হয়। এটা ব্যাসাল্ট শিলা থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, আর এখানে সিরোজেম আমাদের ভারতের মৃত্তিকা, যেটা মরু মৃত্তিকাকে বলা হয়। মরু মৃত্তিকাতে পিএইচ কি 7-এর বেশি। আর 4 নম্বর মৃত্তিকা হলো তৃণভূমির মৃত্তিকা। 4 নম্বর মৃত্তিকা কি? তৃণভূমির মৃত্তিকা, মনে রাখবে তৃণভূমি। এই 4 নম্বর মৃত্তিকাতেই কি দেখা যায়? মাল জৈব স্তর দেখা যায় বা মাল হিউমাস স্তর দেখা যায়, সম্পূর্ণ বিয়োজিত। ঠিক আছে, আর লাল মৃত্তিকা কোন শিলা থেকে তৈরি হয়? মনে রাখবে গ্রানাইট অ্যান্ড নিস শিলা থেকে লাল মৃত্তিকা তৈরি হয়। এখানে সব থেকে বেশি ফসফরাস থাকে। 58 নম্বর প্রশ্ন, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কতগুলি? ভারতের বায়োস্ফিয়ারের রিজার্ভের সংখ্যা হবে 18টি। ভারতের বায়োস্ফিয়ার আছে কতগুলো? 18টি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। ঠিক আছে, তবে কতগুলো হলো আমাদের? 58টা। ঠিক আছে, বেশ, এর পরের ক্লাসে বাকি আমরা 59 থেকে আবার শুরু করব। ঠিক আছে, বেশ, তবে এই ক্লাসের জন্য এইটুকুই। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, আমি অনেক পূর্ববর্তী বছরগুলোতে যে ভূগোল বিষয়ে পরীক্ষা প্রশ্ন এসেছে শিক্ষক নিয়োগের জন্য,
সেইগুলো আলোচনা করেছি। ঠিক আছে, তবে এইটুকুই রইলো আজকের জন্য। আবার পরের ক্লাসে বাকিগুলো আলোচনা করব। তবে এই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।